আহসান রহমান ছেলের মাথায় পিঠে হাত বুলিয়ে কাঁদতে কাঁদতেই বারবার বলতে লাগলেন, আই লাভ ইউ টু, আমার সোনা ছেলে, আই লাভ ইউ টু। বলেই তিনি বাঁধনের অশ্রুসিক্ত মুখটা দু হাতে তুলে ধরে হাহাকার করে আবার বলে উঠলেন, তুই কবে এত বড় হয়ে গেলি বাঁধন? এত অভিমান নিয়ে কবে থেকে বেশ বাঁচতে শিখলি? আমার ছোট্ট ছেলেটা কবে এত বড় হয়ে গেল? বাঁধন বাবার বুকে মুখ গুজে বাষ্পরুদ্ধ গলায় বলল, আমি কোথায় বড় হয়েছি বাবা? আমি তো একটুও বড় হইনি। এই দেখো না, ছোটবেলায় যেমন একটু সুর করে আমায় ডাকলেই আমি হন্তদন্ত হয়ে দৌড়ে চলে আসতাম, আজও তো তোমার মুখে ওই সুরটা শোনা মাত্রই ছুটে চলে আসলাম। আর তাহলে তোমার বাঁধন কোথায় বড় হলো বলো? আহসান রহমান চোখের জলে ছেলের মুখটা ভাসিয়ে কাতর কণ্ঠে বললেন, তুই আমাকে মাফ করে দে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে দয়া করে। আমি চোখ থাকতেও একদম অন্ধ ছিলাম রে, না বুঝে না জেনে তোকে অযথাই কত কষ্ট দিয়ে ফেলেছি। আমাকে তুই মাফ করে দে বাবা। বাঁধন আলতো করে বাবার চোখের পানি মুছে দিয়ে পরম মায়ায় বলল, তুমি কেন মাপ চাইছো বাবা? তুমি তো ইচ্ছে করে জেনে বুঝে কোনো ভুল করোনি। আর বাবা যতই অবহেলা করুক না কেন, সাময়িকভাবে সন্তানের মনে হয়তো খানিকটা অভিমান জমে থাকতে হতে পারে, কিন্তু বাবার প্রতি সন্তানের ভালোবাসা কখনো কমে যায় না। ঠিক তেমনি আমার ভালোবাসাও বিন্দুমাত্র কমেনি, এবং বরং আগের চেয়ে এখন আরও অনেক বেশি ভালোবাসি পাপ্পা। আহসান রহমান অশ্রুসিক্ত মুখে এক চিলতে স্বস্তির হাসি ফুটিয়ে ছেলের গালে হাত রেখে শুধালেন, তুই হুট করে পুলিশি চাকরিটা থেকে কেন পদত্যাগ করলি বাবা? কথাটা শোনা মাত্রই বাঁধনের এতক্ষণে চেপে রাখা শক্ত বাতটা যেন আবার চুরমার হয়ে ভেঙে পড়ল। সে আর্দ্র ও ব্যাকুল গলায় বলে উঠল, বাবা, আমার রূপ কানাডায় আছে, জানিস না সেখানে ও কেমন আছে, কোন নরকে আটকে আছে। আমি যে কোনো মূল্য ওর কাছে ছুটে যেতে চাই বাবা, কিন্তু এই সরকারি চাকরিটা আমাকে রূপের কাছে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। তাই ওটা এক মুহূর্তে ছুঁড়ে ফেলে দিয়েছি। যে চাকরি আমাকে আমার রূপের কাছে যেতে দেয় না, সেই চাকরি আমার বিন্দুমাত্র দরকার নেই বাবা। আহসান রহমান চরম বিস্ময় নিয়ে বাঁধনের দিকে তাকালেন। পরম মায়ায় গড়ার এই ছেলেটা একটা মাত্র নারীর প্রতি অগাধ ভালোবাসার টানে এমন একটা দামি মর্যাদাপূর্ণ সরকারি চাকরি ছেড়ে দিল, যে চাকরিটা দেশের হাজার হাজার তরুণের আজন্ম লালিত স্বপ্ন। সেই স্বপ্নের অবস্থান এক নিমেষে ছুঁড়ে ফেলে দিয়েছে শুধু তার ভালোবাসার মানুষকে পাওয়ার আকুলতাই। বাঁধন এবার আহসান রহমানকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ফেললো, বাষ্পরুদ্ধ গলায় বলল, আমি একটুও ভালো নেই বাবা। তোমার এই ছেলেটা রূপকে ছাড়া বড্ড বেশি অগোছালো। একটু থেমে বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেলে সে ব্যাকুল কণ্ঠে বলল, আই লাভ হার বাবা, আই লাভ হার সো মাচ। তাকে ছাড়া আমি বাঁচবো না, মরে যাব। আহসান রহমান বাঁধনের মাথাটা সোজা করে নিজের দু হাত তুলে ধরলেন, তারপর পরম স্নেহে তার চোখের কালবৈশাখী পানিটুকু মুছে দিতে দিতে দীর্ঘ কণ্ঠে বললেন, আমি আছি তোর পাশে, তোর কোনো ভয় নেই। আমি এখন তোকে যা বলবো তুই ঠিক সেভাবেই সবটা করবি। আহসান রহমান খুব বিচক্ষণতার সাথে পুরো রণকৌশল আর পরিকল্পনা বাঁধনকে বুঝিয়ে দিলেন। সবটা শোনা মাত্রই বাঁধন কিছুটা সংশয় আর আশার আলো নিয়ে বাবার হাত দুটো শক্ত করে চেপে ধরে বলল, আমি পারবো তো বাবা? আহসান রহমান বুকে ভরসা জাগিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, পারবি মানে? জাওয়াদ অধীর বাঁধন আমার ছেলে কোনো লড়াইয়ে হেরে যাওয়ার মতো ছেলে নয়। বাবার এই এক বাক্যে ভরসাটাই যেন বাঁধনের ভেতরে সমস্ত দুর্বলতা ধূলিসাৎ করে দিল। সে আবারও বাবার চওড়া বুকটাতে আশ্রয় পড়ে শক্ত করে বাবাকে জড়িয়ে ধরল। আহসান রহমানও পরম মায়ায় নিজের সমস্ত অস্তিত্ব দিয়ে সন্তানকে আগলে রাখলেন। অবশেষে বহু বছরের জমতে থাকা মান, অভিমান, দুঃখ আর দূরত্বকে পেছনে ফেলে বাবা আর ছেলের এই অপূর্ব মহাকাব্যিক পূর্ণমিলন ঘটল। আর নীরব রাতে নিঝুম আকাশের অগণিত জ্বলে তারা সাক্ষী হয়ে রইল বাবা আর ছেলের এই শাশ্বত ভালোবাসার। কিছুদিন পর দুপুরের কড়া রোদটা যেন একটু বেশি গা জ্বালিয়ে দিচ্ছে। চারপাশে থমথমে নীরবতার মাঝে দূর থেকে দুই একটা কোকিলের ডাক আর গুরুগম্ভীর সুর ভেসে আসছে। সীমা পুকুর পাড়ের পুরনো বাঁশের চাঙের ওপর চুপচাপ বসে আছে, দুটো পা নিজ পানে ঝুলানো। তার বিস্ময় দৃষ্টি বহুদূরের শূন্যতায় হারিয়ে গেছে। হয়তো নিজের ক্ষয়ে যাওয়া ভাগ্যের নির্মম লেখায় মনের ক্যানভাসে মেলাচ্ছে সে। হঠাৎ করেই সীমার ঠিক পাশে কে যেন ধপ করে বসে পড়ল। হালকা জীর্ণ বাঁশের চাঙাটা সজোরে নড়ে উঠল। সীমা চমকে উঠে চরম বিস্ময় নিয়ে পাশে তাকালো।
আর তাকাতেই তার বুকের ভেতর হৃদস্পন্দনটা এক মুহূর্ত থমকে গেল। পাশে আর কেউ নয়, ইশতিয়াক। ঠিক একইভাবে পা ঝুলিয়ে একদম তার গা ঘেঁষে বসে আছে সে। সীমা পলকহীন চোখে কয়েকবার পিটপিট করে তাকালো। ইশতিয়াক এই ভর দুপুরে এই নিঝুম গ্রামে সে কি স্বপ্ন দেখছে? না তো। মনের খটকা মেটাতে নিজের হাতে সজোরে একটা চিমটি কাটলো সীমা। সে ব্যথায় শরীরে রি করে উঠল, কিন্তু পাশের মানুষটা মিলিয়ে গেল না। তার মানে এটা কোনো অলীক স্বপ্ন নয়। ইশতিয়াক সত্যি সত্যি তার পাশে বসে আছে। সীমার এমন থতমত থতমত তো ভাবনার মাঝেই ইশতিয়াক খুব স্বাভাবিক গলায় শুধালো, কেমন আছো? সীমা সরু চোখে ভ্রু কুঁচকে অবিশ্বাস্য গলায় বলল, আপনি আপনি আমাদের এই গ্রামে? ইশতিয়াক একটা আরাম মরা ভেঙে ঢুলু ঢুলু চোখে হাই তুলতে তুলতে বেশ আভিজাত্যের ভাব নিয়ে বলল, ওই আসলে বউটার জন্য মনটা খুব কেমন কেমন করছিল, তো তাই আর থাকতে না পেরে বউকে এক নজর দেখতে চলে এলাম। সীমা তবদা খেয়ে বলল, আপনার আপনার বউ? ইশতিয়াক কান চলকে বেশ বিরক্তি সুরে বলল, কানে একটু কম শোনো নাকি হে? সীমা নিজেকে সামনে নিয়ে চটে গিয়ে বলল, সব ঠিকই শুনছি, কিন্তু আপনার বউ মানে? আপনার বউ আবার এই অস্পরা গায়ে কে হতে যাবে শুনে? ইশতিয়াক সীমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমার বউকে চেনো না তুমি? সীমা বুক চিরে একটা অভিমানের নিঃশ্বাস ফেলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে কাঠখড়টা গলায় বলল, না, চিনি না। ইশতিয়াক এবার সীমার একদম কাছে সরে এসে রসিয়ে রসিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, না চিনলে আমি ভালো করে চিনিয়ে দিচ্ছি। এই সামনেই একটা ছোট্ট একতলা বাড়ি আছে না, সেখানে সাইফুল শরীয়তের এক মেয়ে থাকে, তার নাম সীমা ফুলটুসি। আর ওই মেয়েটাই হচ্ছে আমার খাঁটি বউ। কি এবার চিনতে পেরেছ, নাকি অন্য কোনো উপায়ে চিনিয়ে দিতে হবে? ইশতিয়াকের মুখে নিজের এমন বিচিত্র পরিচয় শুনে ছোট চোখ দুটো বড় বড় করে অবাক হয়ে তাকালো সীমা। পরক্ষণে অভিমানী মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বলল, আমার নাম সীমা ফুলটুসি না, আমার নাম মাহারিমা আয়াত সীমা। ইশতিয়াক নাছোড় বান্দার মতো মাথা নেড়ে বলল, ওহো আচ্ছা ঠিক আছে, এবার আবার নতুন করে বলছি। এই সামনেই একটা ছোট্ট একতলা বাড়ি আছে না, সেখানে সাইফুল শরীয়তের এক মেয়ে থাকে, যার নাম মাহরিমা আয়াত সীমা। আর ওই মেয়েটাই হচ্ছে আমার খাঁটি বউ। কি এবার চিনতে পেরেছ, নাকি অন্য কোনো উপায়ে চিনিয়ে দিতে হবে? সীমা বাঁকা চোখে তার দিকে তাকিয়ে ঝেড়ে কেসে বলল, আমি আপনার বউ নই। ইশতিয়াক এবার সীমার একদম কানের কাছে মুখটা নিয়ে ফিসফিসিয়ে বলল, আচ্ছা তাই তাহলে সীমা বেবি, চলো সোজা রুমে যাই, একটু অন্য কিছু করে বুঝিয়ে দিই তুমি আসলে আমার কি হও। কথাটা শোনা মাত্রই লজ্জায় কান দুটো ঝাঝা করে উঠল সীমার। এই ইশতিয়াক হুট করে এমন নির্লজ্জ আর অসভ্য মার্কা কথা কেন বলছে? সে বাঁশের চাং থেকে এক লাফে নিচে নেমে ইশতিয়াককে বড় একটা ভেঙচি কাটলো, তারপর চটজলদি বাড়ির দিকে হাঁটা ঝরে গজগজ করে পড়ল, অসভ্য একটা। ইশতিয়াকও চাং থেকে নেমে এক লাফে নিচে নেমে পড়লো, দুই হাত পেছনের দিকে বেঁধে বেশ আয়েশ করে সীমার পিছু পিছু হাঁটতে হাঁটতে বলল, ওমা, তুমি দেখি সত্যিই রুমের দিকে যাচ্ছ। আমি তো কথার কথা বলেছিলাম, এখন দেখি তুমি একদম রেডি। ওকে, নো প্রবলেম, তুমি যখন যাবেই তখন আমি না গিয়ে থাকতে পারি বলো? সীমা হাঁটার গতি বাড়িয়ে দিয়ে পেছনে না তাকিয়েই ধমকে সুরে বলল, এই আপনি এত অসভ্য কবে থেকে হলেন বলুন তো? এসব ফালতু কথা বলতে একটু লজ্জা করছে না আপনার? ইশতিয়াক সীমার সমান্তরালে হাঁটতে হাঁটতে একগাল হেসে বলল, সভ্যই তো ছিলাম ম্যাডাম, কিন্তু আপনি শান্তিতে সভ্য হতে থাকতে দিলেন কই? সীমা হাঁটার গতি আরো বাড়িয়ে দিয়ে অভিমানের সুর চড়িয়ে বলল, আমি আবার আপনার কি করলাম? আপনি তো আমার থেকে মুক্তি চেয়েছিলেন, তাই তো আমি নিজে থেকে আপনার জীবন ছেড়ে চলে এসেছি। ইশতিয়াক একটা চিলতে দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় বলল, ওই কাজটাই তো সব থেকে বড় ভুল করেছেন। আপনি ভেবেছেন আপনি চলে এসেছেন, মোটেও না, বরং চলে এসে আমাকে আরো গভীরভাবে আপনার ছায়ায় টেনে নিয়েছেন। সীমা এবার লজ্জায় আর মাথার ওড়নাটা এক টানে টেনে এনে পুরো মুখটা ঢেকে ফেললো, তারপর ওড়নার ভেতর থেকে গজগজ করতে করতে বলল, আমি কাউকে নিজের লাইফে টেনে নেইনি। এখন দয়া করে আপনি আমার পিছু ছাড়ুন তো, খামোখা আমার পিছু কেন নিয়েছেন? ইশতিয়াক চট করে সীমার মুখের ওপর ঢেকে রাখা ওড়নার এক কোনায় আলতো করে টান মেরে ধরে সীমার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে মিষ্টি সুরে তুলে গিয়ে উঠল, ও কন্যা গো, দেয় কোনা যৌবন রঙিন কাপড় দিয়া, এই বয়সে মরব শেষে গরমে পড়িয়া, আমায় কইরাসু পাগল।
কানাডার শহরগুলোর রূপ যেন এক ভিন্ন দুনিয়া, যেখানে আধুনিকতার চরমোৎকর্ষের সাথে প্রকৃতির অপার সৌন্দর্য একদম মিশে গেছে। সুউচ্চ কাচের স্কাই স্ক্রেপার, ব্যস্ত প্রশস্ত রাস্তা আর ঝলমলে আলোর রোশনাইয়ের ঠিক পাশেই দেখা মেলে শান্ত লেক, পাইন বন আর হিমেল বাতাসের কোমল ছায়া। তীব্র শীতে বরফের চাদরে ঢাকা স্তব্ধ সাদা মেজাজ হোক কিংবা শরতের লাল কমলা তুষারপাত সম পাতায় মরানো চারপাশ, কানাডার শহরগুলো যেমন একাধারে ভীষণ গোছানো ও শান্ত, তেমনি ভেতরে ভেতরে লুকিয়ে রাখে এক গভীর রহস্য, রোমাঞ্চকর রহস্য। সুন্দর পরিচ্ছন্ন এক ধবধবে রুম, ঘরের এক কোণে টেবিল চেয়ার পাতা, আর সেখানেই বসে অত্যন্ত নিখুঁত ও যত্নশীল হাতে ক্যানভাসে পেন্সিল ঘষে চলেছে এক রমণী। সে খুব মনোযোগ দিয়ে এক পুরুষের শান্ত মায়াবী ঘুমন্ত ছবি আঁকছে। পেন্সিলের প্রতিটি টানে যখনই পুরুষটির রূপ ক্যানভাসে ফুটে উঠছে, তখনই পরম তৃষ্ণার্ত চোখে ছবিটার দিকে তাকাচ্ছে রমণীটা। যতবারই দেখছে ততবারই ভালোবাসার তীব্র টানে তার বুকের ভেতরটা যেন হাহাকার করে শূন্য হয়ে যাচ্ছে। আর আমাদের এই বিষাদময় রমণীটি অন্য কেউ নয়, স্বয়ং রূপা ওরফে ইথান প্রিসিয়া। গত কয়েকদিন ধরে কানাডার অচেনা শহরে এক চার দেয়ালের মাঝে তাকে সারাদিন বন্দি করে রাখা হয়েছে। নির্দিষ্ট সময়ে নিয়ম করে ট্রলি ভর্তি খাবার ঘরে পৌঁছে যায় ঠিকই, কিন্তু এর বাইরে ওপাশের মুক্ত পৃথিবী দেখার কোনো সুযোগ তার নেই। ঘরটা বোধহয় কোনো বিখ্যাত শিল্পীর ছিল, তাই আর্ট পেপার, ক্যানভাস, হরেক রকমের রঙের তুলি আর স্কেচ পেন্সিলের কোনো অভাব ছিল না। আর তাই একাকিদের এই গোমট বন্দিদশায় বসে বসেই রূপা এঁকে চলেছে তার স্বপ্নের পুরুষ। রূপা পেন্সিলটা হাতে নিয়ে আবার ছবিটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কত কত দিন ধরে এই ভালোবাসার মুখটা সচক্ষে দেখে না সে। এই মুখটাতে একবার হাত ছোঁয়ানোর জন্য, একটু ছোঁয়া পাওয়ার জন্য তার ভেতরেরটা যেন দুমড়ে মুচড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর সেই ছবিটির পুরুষটির অন্য কেউ নয়, স্বয়ং জাওয়াদ অধীর বাঁধন, রূপার তিন কবুল বলা স্বামী। রূপা মৃদু কাঁপা কাঁপা হাতে বাঁধনের মায়াবী চোখের পাতা দুটো আর্ট পেপারে আরেকটু সুন্দর করে ফুটিয়ে তুলতে তুলতে আনমনে আর ব্যাকুল কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আপনি ঘুমালে এতটাই মায়াময় লাগে যে আপনার সেই নিস্তব্ধ সৌন্দর্যকে কাগজে ফুটিয়ে তুলতে আমার কেটে গেল দীর্ঘ 20 দিন। আপনার ঘুমন্ত মুখের প্রতিটি রেখা, প্রতিটি শান্তির ভাবতে ভাবতে, আঁকতে আঁকতে কখন যে হৃদয়ের অজান্তেই আপনাকে বড্ড ভালোবেসে ফেলেছি তা আর নিজেও বোঝাতে পারিনি। আমি তো সেই হতভাগী মেয়ে যে আপনার এই নিঃশব্দ ঘুমের মাঝে নিজের আস্ত ভালোবাসার গল্পটা খুঁজে পেয়েছে। লাভ ইউ আমার ঘুমন্ত রাজকুমার। বলতে বলতে রূপা ছবিটার বুকের খুব কাছে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। নোনা জল গড়িয়ে ক্যানভাসের উপর পড়তে লাগলো। বাঁধন, কোথায় আপনি? আপনার রূপ আপনাকে খুব মিস করছে। হঠাৎ দরজার সজোরে খটকান শব্দ। রূপা চমকে উঠে তড়িঘড়ি করে চোখের পানি মুছে ফেললো। দ্রুত হাতে পরম যত্নে আঁকা ছবিটা টেবিলের অন্য পাশে লুকিয়ে ফেলে একদম স্বাভাবিক হয়ে বসলো সে। ধীরে ধীরে ড্রয়িং রুমের ভেতরের ভারী জুতোর শব্দে হাঁটতে হাঁটতে এক বয়স্ক পুরুষ এসে দাঁড়ালো রূপার সামনে। এই লোকটা আর কেউ নয়, রজনীর পুরনো প্রেমিক মুভিন। আর তার ঠিক পেছনে পেছনে ছায়ার মতো আরেকজন এসে দাঁড়ালো, এই পুরো শহরের কুখ্যাত মাফিয়া ড্যানি। সবাই তাকে এক নামে ড্যানি মাফিয়া বলেই চেনে। বয়স 50-এর কোঠায় পৌঁছালেও তার হুল্লোড় আর চলাফেরা দেখলে একদম 27 বছরের ফুটফুটে যুবকের মতোই মনে হয়। এই বিষাক্ত দুই লোককে সামনে দেখে রূপা নিজ থেকেই একটু গুটিয়ে গেল। ড্যানি ধীর পায়ে হেঁটে রূপার খুব কাছে এসে দাঁড়িয়ে ধূর্ত হেসে বলে উঠল, কি করছো সুইট হার্ট? রূপা তার দিকে তপ্ত রাগী দৃষ্টিতে তাকালো। ড্যানি মিথ্যে ভয় পাওয়ার ভান করে বুকে হাত দিয়ে বলল, ওরে বাপরে সুইট হার্ট, তোমার ওই চোখ দুটো দেখে যে তো আমি সত্যি খুব ভয় পেয়ে গেলাম। রূপা আর কোনো কথা বাড়ালো না, চরম ঘৃণায় নিজের চোখ দুটো অন্যদিকে ঘুরিয়ে নিল। ঠিক তখনই এক রূপসী মেয়ে হাতে বিশাল একটা বিলাসবহুল শপিং ব্যাগ নিয়ে ঘরে প্রবেশ করলো। ড্যানি একবার মেয়েটার দিকে তাকালো, তারপর রূপার দিকে ঘুরে রহস্যময় হেসে বলল, সুইটহার্ট, চটপট তৈরি হয়ে নাও তো। আজকের এই শুভ আর বিশেষ দিনটার কথা তোমার হয়তো খুব ভালো করে মনে আছে, তাই না?
ড্যানির কথাটা কানভেদ করতেই চমকে উঠে রূপা। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল আজকের তারিখটার কথা। আজ যে এই ভয়াল ড্যানির সাথে তার জোরপূর্বক বিয়ের দিন। ভাবতেই রূপার সারা শরীর আতঙ্কে শিউরে উঠল, হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসতে লাগলো। আসলে পুরো ব্যাপারটা বুঝতে পারেনি তো? তাহলে চলুন বোঝাচ্ছি। ঘটনার সূত্রপাত হয়েছিল সেদিন যখন রূপাকে জোর করে কিডন্যাপ করে এই কানাডায় উড়িয়ে নিয়ে আসা হয়। এখানে এনে তাকে একটা বড় আইনি সম্পত্তিপত্রে সই করতে বলা হয়, কিন্তু রূপা কোনো না কোনোভাবে বুড়ো আঙ্গুল দেখিয়ে সই করতে অস্বীকার করে। বাধ্য হয়ে মুভিন তার চেনা জানা এই শক্তিশালী মাফিয়া ড্যানিকে ডেকে পাঠায় যাতে ভয় দেখিয়ে রূপার কাছ থেকে সই আদায় করা যায়। কিন্তু প্রথমবার রূপাকে দেখে লোভাতুর চোখে পছন্দ করে ফেলে ড্যানি এবং তাকে নিজের করে পেতে বিয়ের প্রস্তাব দেয়। রূপা তো সোজা সাপটা সেই প্রস্তাবে না করে দেয়। ড্যানি বড্ড চালাক ও খতরনাক লোক। সে রূপার আসল পরিচয় আর অতীত জানে, যে রূপার আসল দাদি ফেন্সি ইয়ারা এখনো বেঁচে আছে। ড্যানি কৌশলে সেই বৃদ্ধাকে ধরে নিয়ে আসে। মুভিন রূপাকে জানায় যে ইনি তার জন্মদাত্রী দাদি। প্রথমে বিশ্বাস করতে না পারলেও ফেন্সি ইয়ারা রূপার মুখ, মায়াবী চোখ আর ওই এক চিলতে ঘ্যাস দাঁত দেখে নিজের রক্তের রাতনিকে চিনতে এক মুহূর্ত ভুল করেননি। রূপাকে জড়িয়ে ধরে অঝরে কেঁদেছিলেন তিনি। বয়স্ক ওই মহিলার প্রতি অজানা এক মায়ায় জড়িয়ে পড়েছিল রূপার মন। ঠিক তখনই ড্যানি তার মাফিয়া রূপ দেখায়। ফেন্সি ইয়ারাকে বাঁধন পড়া অবস্থায় জিম্মি করে রূপাকে স্পষ্ট জানিয়ে দেয়, যদি রূপা ড্যানিকে বিয়ে করতে রাজি না হয় তবে তার চোখের সামনেই ওর দাদিকে পিটিয়ে মেরে ফেলা হবে। এই অসহায় দাদির আকুলতার রূপা বাধ্য হয়ে সেই নরক সম বিয়েতে রাজি হয়ে যায়। ড্যানি আর মুভিনের ভেতর মেপে ডিল হয়েছে। রূপাকে বিয়ে করার পর ড্যানি জোর করে ওর সই নিয়ে নেবে। চুক্তি অনুযায়ী সম্পত্তি পেয়ে যাবে মুভিন, আর রূপাকে চিরতরে নিজের বন্দি করে রেখে দেবে মাফিয়া ড্যানি। রূপা আর নিজের চোখে জল ধরে রাখতে পারল না। অঝরে অঝরে কাঁদতে কাঁদতে আকুল কণ্ঠে বলে ওঠে, আপনি কেন বুঝতে পারছেন না? আপনি বয়সে আমার বাবার মতো, আর আমি তো একজন বিবাহিত মেয়ে। আমার হাজবেন্ড আছে। হাজবেন্ড শব্দটা শুনতেই ড্যানির মেজাজ চড়ে গেল। সে সজোরে সামনের কাঠের টেবিলে লাথি মেরে গর্জে উঠল, ওই পুরনো স্বামীর কথা চিরতরে ভুলে যাও সুইটহার্ট। এখন থেকে আমি হব তোমার একমাত্র শুরু আর তোমার শেষ। আমার কাছে এসো, সোনার সিংহাসনে বসে একদম রাজনারী বানিয়ে রাখবো তোমাকে। রূপা বুকচেরা হাহাকার নিয়ে বলল, আমি আপনার কোনো রাজনারী হয়ে থাকতে চাই না। দয়া করে আমাকে ছেড়ে দিন আপনারা, প্লিজ। মুভিন এবার বিরক্তি নিয়ে সামনে এগিয়ে এলো, ধমকে সুরে বলল, আরে তুমি খামোখা এত কাবলি খাচ্ছ কেন বলো তো? একদম ভুলে যেও না যে তোমার বুড়ি দাদি এখন আমাদের কবজায় বন্দি। বাবা মাকে তো বহু আগেই হারিয়েছ, এবার কি দাদিকেও নিজের জেদের কারণে চিরতরে হারাতে চাও? যদি বুড়িকে জ্যান্ত দেখতে চাও তবে বেশি নাটক না করে চুপচাপ রেডি হয়ে নিচে এসো। কথাটা বিষের মতো রূপার কানে ঢেলে দিয়ে মুভিন আর ড্যানি ঘর থেকে বেরিয়ে গেল। রূপা একাকে নিস্তব্ধ ফ্লোরে ধপ করে বসে পড়ে হাও মাও করে কেঁদে উঠল। কেন জানি তার মন বারবার বলছিল ফেন্সি ইয়ারা সত্যি তার নিজের দাদি। এই প্রবীণ বৃদ্ধার চোখে যে সে তো নিজের রক্তের টানায় স্পষ্ট কান্না দেখেছে, খাঁটি ভালোবাসা আর মায়া দেখেছে। তাকে কিভাবে নিজের চোখের সামনে মরতে দেয় সে? অবশেষে রূপাকে বধূবেশে রেডি করানো হলো। কোনো প্রতিবাদ না করে একটা প্রাণহীন পুতুলের মতো সে বসে রইল। দেখে মনে হচ্ছে মেয়েটার শরীরের প্রাণটুকু হয়তো আছে, কিন্তু ভেতরের সমস্ত অনুভূতি আর স্মৃতি যেন জমে গেছে বরফ হয়ে। রেডি হয়ে রূপাকে ধরে ধরে নিচের বিয়ের বিলাসবহুল মণ্ডপে নিয়ে যাওয়া হলো। প্রতিটা সেকেন্ডে রূপার ভেতরের আত্মাটুকু ধুকে ধুকে মরে যাচ্ছে। মনে মনে সে তার সবটুকু অস্তিত্ব দিয়ে ব্যাকুল হয়ে ডেকে চলেছে তার বাঁধনকে। বাঁধন, কোথায় আপনি? এসে বাঁচান আপনার রূপকে। আশেপাশে অনেক হেভিওয়েট অতিথি টেবিলগুলোতে আড্ডায় মধ্যে তারা অবাক চোখে দেখছে এক 50 বছর বয়সী দাপুটি বুড়ো কিভাবে তার অর্ধেকেরও কম বয়সের এক অপরূপা 19 বছরের তরুণীকে বিয়ে করছে। দৃশ্যটা অনেকের কাছে অদ্ভুত, অবিশ্বাস্য আর হাস্যকর মনে হলেও কেউ মুখ ফুটে টু শব্দটাও করার সাহস পেল না, কারণ ড্যানির মাফিয়া ক্ষমতার দাপট এই শহরে সবাই জানা।
ড্যানি পরম অহংকারে রূপার হাতটা চেপে ধরে স্টেজে গিয়ে উঠল, কিন্তু স্টেজে পা রাখতেই হঠাৎ রূপার চোখ দুটো সামনের দৃশ্যটার ওপর আটকে গেল। সে এক মুহূর্তের জন্য একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। সামনে বেশ কিছু প্রফেশনাল ড্যান্স বয় ছন্দে ছন্দে নাচছে, আর সেই ড্যান্স বয়দের সঙ্গে তাল মিলিয়ে নাচছে এক রহস্যময় যুবক। তার পরনে কালো টি শার্ট আর ওপরে এক ধবধবে সাদা শার্ট, যে শার্টের সবকটা বোতাম পুরোপুরি খোলা। হাতা দুটো ফুল স্লিভ, মাথায় উল্টো করে পরা সাদা ক্যাপ, আর মুখের অর্ধেকটা ঢেকে রেখেছে একটা কুচকুচে কালো মাস্ক। শুধু তার চাবুকের মতো চোখ দুটো বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, কালো, ক্ষুরধার আর ভীষণ গভীর। হঠাৎ রূপার দৃষ্টি থমকে গেল ছেলেটার বাঁ চোখের ঠিক ভ্রুর উপরের দিকে স্লিট করা কাটা একটা দাগের দিকে। মুহূর্তের মধ্যে রূপার যেন নিঃশ্বাস আটকে এলো, ভেতরের হার্টবিটটা সজোরে লাফিয়ে উঠে এক নিমেষে থমকে গেল। বুকের ভেতরের পুরো হৃদস্পন্দন যেন স্তব্ধ হয়ে গেল সেই অদ্ভুত নাচতে থাকা যুবকটাকে দেখে। চলবে গল্পটি চলাকালীন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং প্লিজ সবাই বিজ্ঞাপনগুলো পুরোটা দেখবেন, ইটস এ রিকোয়েস্ট, প্লিজ এভরিওয়ান, প্লিজ। ধন্যবাদ সবাইকে।